আজকে আমরা ক্লাস 10 এর আলোর প্রতিসরণ যে পোরশনটা আছে আলোর মধ্যে সেটা শুরু করতে চলেছি। আগের দিন আমি আলোর প্রতিফলনটা তোমাদের রিভিশন করিয়ে দিয়েছি, সম্পূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো বলে দিয়েছি। তো আজকেও আমি আগের দিনের মতনই প্রতিসরণের যেগুলো বিষয়গুলো আছে, আলোর প্রতিসরণের মধ্যে আমরা প্রথমে প্রতিসরণ কি জিনিসটা বুঝবো। তোমরা পড়েছো সবাই, তাও আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য এগুলো আমি করাচ্ছি তোমাদের। এটাকে একটা প্রয়াস বলতে পারো, মাধ্যমিক 2021-এর দিকে তাকিয়ে। তো এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমরা শিখব এবং সেই সূত্র দিয়ে বেশ কিছু অঙ্ক শিখব। অঙ্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম চলে আসি প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি? আগে আমরা দেখেছি আলো প্রতিফলনের ক্ষেত্রে একটা তল দিয়ে এলো, দিয়ে এখানে একটা অভিলম্ব টানতাম, আলোটা একটা নির্দিষ্ট কোণ করে আপতিত হলো। এবার আলো যখন একটা মাধ্যম থেকে ফিরে গেল তখন সেটা প্রতিফলন। প্রতিসরণ মানে আলো যখন একটা মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। যেমন ধরো বায়ু থেকে জলে প্রবেশ করলো, জল থেকে কাঁচে প্রবেশ করলো, যখন দুখানে দুটো মাধ্যম থাকবে তো আলোটা যে মাধ্যম থেকে আসবে সেটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, আর দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করবে হচ্ছে 2 নম্বর মাধ্যম। তো আলো প্রথম মাধ্যমে যে কোণে আপতিত হবে সেটা আই, আপতন কোণ, নাম দিলাম ধরো mn, অভিলম্বটা এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে o, আপতন বিন্দু ও x অক্ষ ধরলাম। তো আলোটা যে গতিপথে যাচ্ছিল যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে আলোটা সোজা যাচ্ছিল, দ্বিতীয় মাধ্যম যদি না থাকতো তাহলে সোজা চলে যেত, তাই তো? তো এবার যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে তো দুটো মাধ্যম কিন্তু একই রকম প্রকৃতির নয়, দুটোই সমসত্ব এবং স্বচ্ছ মাধ্যম। মাধ্যমগুলো কেমন? সমসত্ব ও স্বচ্ছ। যেমন আমরা গ্লিসারিন, জল, তারপরে কাঁচ, বায়ু হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যম, সবচেয়ে লঘু মাধ্যম। তো শিখবো। তো আলোটা যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে যে পথ বরাবর যাচ্ছিল, এই পথে যাচ্ছিল, এটা বললাম পি, যা হচ্ছিল এদিকে কিউ বরাবর যদি সোজা যেত দ্বিতীয় মাধ্যম না থাকতো তাহলে হয় সে এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এদিকে যেতে পারে, কিংবা মানে ওএস বরাবর যেতে পারে, কিংবা অভিলম্বের, এটা S1 এটা S2, অভিলম্বের কাছে সরে আসতে পারে। তো যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে তাহলে এটা হচ্ছে ওপিটা হলো আপতিত রশ্মি, আর OS1 বা OS2 এগুলো হচ্ছে প্রতিসৃত রশ্মি। ওকে, তো আলোটা অভিলম্ব থেকে কোন দিকে যাবে, যে পথ বরাবর যাচ্ছে তার থেকে দূরে যাবে নাকি তার থেকে কাছে সরে আসবে সেটা নির্ভর করবে মাধ্যমের প্রকৃতির ওপর, নির্ভর করবে। তো কিভাবে হয় সেটা আমরা দেখব। তাহলে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন আলোর যে গতিপথ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে কি কি পরিবর্তন হয়? তার বেগ পরিবর্তন হবে, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে, কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন হবে না। এই মাধ্যমেও যা কম্পাঙ্ক এই মাধ্যমেও তাই কম্পাঙ্ক। খুব ইম্পর্টেন্ট, প্রতিসরণে কোন আলোর কোন ধর্ম বা ভৌত ধর্মের পরিবর্তন ঘটে না, কম্পাঙ্কের পরিবর্তন ঘটে না, মনে রাখবো। ওকে, তো বেগ, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, অভিমুখ পরিবর্তন হচ্ছে। কি কি পরিবর্তন হচ্ছে? বেগ মানে ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর অভিমুখ ডিরেকশন, যে দিকে যাচ্ছিল তার সঙ্গে না গিয়ে একটু অন্য দিক করে যাচ্ছে। এই যে পরিবর্তন ঘটলো এটাকেই বলা হচ্ছে আলোর
প্রতিসরণ। ঠিক আছে, তো প্রতিসরণের ক্ষেত্রে এখানে দুটো সূত্র আছে। প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, এটা বা এটা, এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা সর্বদা একই তলে অবস্থান করবে। তাহলে কি কি? আপতিত রশ্মি মানে ওপি, প্রতিসৃত রশ্মি মানে OS1 বা OS2, এবং আপতন বিন্দুতে এই যে বিভেদ তল, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। দুটো মাধ্যমকে যে তলটা পার্থক্য করছে সেটা হলো বিভেদ তল, সেপারেট করলো। এবং আপতন বিন্দুতে অভিলম্ব মানে হচ্ছে MN সর্বদা একই তলে থাকবে। তাহলে প্রথম সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই তলে অবস্থান করবে। তো এবার প্রতিসরণ যে কোণ, যদি এই রশ্মিটাকে ধরি তাহলে এই কোণটা হলো প্রতিসরণ কোণ। তাহলে M বলছি NOS1, বা যদি এটাকে ধরি NOS2, এই কোণগুলোকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ। একে লেখা হবে R দিয়ে। নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে কোনটা নির্দিষ্ট হবে, কোনো ক্ষেত্রে ছোট হবে, কোনো ক্ষেত্রে বড় হবে, সেটা কার উপর নির্ভর করে সেটা আমরা একটু পরে আসছি, ব্যাপারটা ক্লিয়ার করব। আর 2 নম্বর বলছে সূত্র, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় সূত্রটা হলো স্নেলের সূত্র। এটা খুব গুরুত্বপূর্ণ। স্নেলের সূত্র কি বলছে? কোন নির্দিষ্ট একবর্ণী আলোক রশ্মি, একবর্ণী মানে যার একটা তরঙ্গ দৈর্ঘ্য, যখন একটা সমসত্ব মাধ্যম থেকে দ্বিতীয় সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় এবং প্রতিসৃত হয়, সেই ক্ষেত্রে প্রথম মাধ্যমে আপতন কোণের সাইন, প্রথম মাধ্যমে মানে কোনটা? 1 নম্বর মাধ্যমে আপতন কোণের সাইন, সাইন অফ আপতন কোণ, এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন, যদি এটা ধরি তাহলে এটা, যদি এটা ধরি তাহলে এটা, প্রতিসরণ কোণের সাইন। এই অনুপাতটা হবে ধ্রুবক, এই অনুপাতটা হবে ধ্রুবক, এবং একে বলা হয় 1μ2। ধ্রুবকটা লিখতে হবে কিভাবে? আগে লিখতে হবে 1, তারপর লিখতে হবে মিউ, তারপর লিখতে হবে 2। এই ধ্রুবকটার নাম হচ্ছে এক মাধ্যমের সাপেক্ষে বা প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই কনস্ট্যান্টকে বলা হয় এক মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম। আলোটা যেখান থেকে আসছে সেটা হলো 1 নম্বর মাধ্যম, আলোটা যেখানে যাচ্ছে সেটা হলো দ্বিতীয় মাধ্যম। লেখা স্টাইল কি? 1μ2। যদি আসে, উদাহরণ যদি বলি, ধরো আলোটা আসছে বায়ু থেকে জলে, বায়ু মানে হচ্ছে এয়ার, জল হলো ওয়াটার। বায়ু থেকে জলে আসলে কি দেখা যায়? আলোটা যে কোণে এসে আপতিত হলো, মানে আপতন কোণ, আলোটা যেত এইদিকে, যখন বায়ু থেকে জলে প্রবেশ করবে তখন অভিলম্বের কাছে সরে আসবে। তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর মাধ্যম এটা, এটা 2 নম্বর মাধ্যম। কেন সরে আসবে আমি একটু পরে বলে দিচ্ছি, খুব সহজ বিষয়। তাহলে এই ক্ষেত্রে এই ছবি অনুসারে
সাইন অফ আই বাই সাইন অফ আর সমান হচ্ছে 1 নম্বর মাধ্যমটা কি এয়ার, তাই লিখলাম এয়ার 1 মিউ 2, তাহলে এয়ার মিউ ডাব্লিউ মানে ওয়াটার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কোথা থেকে কোথায় আসছে, 1 থেকে মানে এয়ার থেকে ওয়াটারে আসছে। যদি আলোটা জল থেকে বায়ুতে যেত তাহলে কি লিখতাম, জল থেকে বায়ুতে গেলে লিখতাম ডাব্লিউ মিউ এ। এটাকে ভেঙে লিখলে কি লেখা যায়, 1 মিউ 2 মানে হচ্ছে মিউ 2 বাই মিউ 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ যেখানে আসছে তার মিউ বাই মিউ এ। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে খেয়াল করবে। একটা এক্সাম্পল দেওয়া থাকলো, বায়ু থেকে যদি জলে প্রবেশ করে তার ক্ষেত্রে সাইন অফ আই বাই সাইন অফ আর ইকুয়ালস টু a মিউ g, that implies মিউ ওয়াটার জলের প্রতিসরাঙ্ক বাই বায়ুর প্রতিসরাঙ্ক। আলোটা কোথা থেকে আসছে, বায়ুর সাপেক্ষে জল, যার সাপেক্ষে হবে তার প্রতিসরাঙ্ক থাকবে নিচে। ওকে, তো ধরো বললো একটা এই সূত্র থেকে, এবার কেন সরে আসে ব্যাপারটা আমাদের ক্লিয়ার করতে হবে। কেন সরে এলো বা দূরে কেন যায়, তো ধরো এই যে দুটো মাধ্যম আমরা নিচ্ছি, তাহলে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, আমি আরেকবার আঁকি। 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বললাম মিউ 1, এটা হচ্ছে লঘু মাধ্যম। লঘু মাধ্যম মানে তার প্রতিসরাঙ্ক মিউ 1। লঘু মাধ্যম মানে যেখানে আলোর বেগ বেশি। দুটো মাধ্যম, একটা লঘু একটা ঘন, মানে যে মাধ্যমে আলোর বেগটা বেশি হবে সেটা লঘু, যে মাধ্যমে আলোর বেগ কম হবে সেটা হচ্ছে ঘন। ঠিক আছে, এটাকে বলা হয় আলোকীয় ঘনত্ব। আর দ্বিতীয় মাধ্যমটার প্রতিসরাঙ্ক মিউ 2, এটা ধরলাম ঘন মাধ্যম। ঘন মাধ্যমের মিউ বেশি, মিউ 2 গ্রেটার দ্যান মিউ 1। তাহলে আলোটা যখন আসবে, এখানে আই হলো, আমি বলছি লঘু থেকে ঘনত্ব আসবে যখন কাছে সরে আসবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কেন কাছে সরে আসবে। আমরা সূত্র পেলাম, দেখো কোনাকুনি গুণ করলে মিউ 1 সাইন আই সমান মিউ 2 সাইন আর। এটাই হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটা যে বুঝবে তার কোনো কিছু আটকাবে না প্রতিসরণের ক্ষেত্রে, এটাই আসল সূত্র। দেখো তো এখানে মিউ 2টা বড়, তাহলে মিউ 2 যদি মিউ 2 গ্রেটার দ্যান মিউ 1 হয়, যদি দ্বিতীয় মাধ্যমটা ঘন হয়, মানে মিউটা যদি বড় হয়, ঘন মাধ্যমের মিউ বেশি, কারণ সেখানে বেগটা কম। কিভাবে কেন বেশি সেটা একটু পরে বলছি। তাহলে সাইন আই বাই সাইন আর মানে মিউ 2 বাই মিউ 1, নিশ্চয়ই এটা গ্রেটার দ্যান 1 হবে, তার মানে আই মাস্ট বি গ্রেটার দ্যান আর। তাহলে আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে আসবে তখন আইটা বড় হবে, আরটা ছোট হবে। তাই হয়েছে, দেখো আইটা বড়, আরটা ছোট। তাহলে এই ক্ষেত্রে লঘু থেকে ঘন মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে তোমরা ছবিগুলো ঠিক করে বুঝে নিয়ে আনবে। প্রতিসরণের ক্ষেত্রে আলোটা এদিকে যাচ্ছিল, এটা অভিলম্ব, এটা লঘু, এটা ঘন। তাহলে এক্ষেত্রে আলোটা যাচ্ছিল এদিকে, এবার এই দিকে বেঁকে গেল, অভিলম্বের কাছে সরে এলো। তাহলে যত কোণে বেঁকে গেল
যে কোণে বেঁকে গেল, কতখানি বেঁকে গেছে, এতখানি, এই কোণটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। ডেল্টাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। আলোটা যে কোণে বেঁকে যাবে তাকে বলা হবে বিচ্যুতি কোণ। এক্ষেত্রে তাহলে ডেল্টাটা কত, লঘু থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে I মাইনাস R। লঘু থেকে ঘন মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে বিচ্যুতি কোণ, আলোটা কত কোণে বেঁকে গেল সেটা হচ্ছে I মাইনাস R। আবার যদি উল্টোটা হয়, মানে ঘন থেকে লঘুতে যদি আলো আসে, বললাম কাঁচ থেকে জলে এলো, উপরের মাধ্যমটা হয় ঘন, এটা হয় লঘু, তার ক্ষেত্রে কি হবে, আলোটা যে পথে যাচ্ছিল তার থেকে দূরে সরে যাবে। কেন যাবে, পুরো কোণটা আর, কারণ এর মাধ্যমে প্রতিসরাঙ্ক μ1, এটা 2 নম্বর মাধ্যম μ2। ঘনর ক্ষেত্রে তাহলে এই ছবি অনুসারে μ1 গ্রেটার দ্যান μ2, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি sin I বাই sin R সমান হচ্ছে μ2 বাই μ1 লেস দ্যান 1, তার মানে অতএব I লেস দ্যান R। এই কারণে ঘন থেকে লঘু মাধ্যমে যখন আলোর প্রতিসরণ হয় তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, ঘন থেকে যখন লঘু মাধ্যমে প্রতিসরণ হবে তখন আলোক রশ্মি দূরে সরে যায়, এবং এই ক্ষেত্রে চ্যুতিকোণ তাহলে কতখানি হলো, আলোটা এই পথে যাচ্ছিল এইদিকে সরে গেছে, তাহলে কতখানি ঘুরে গেছে, এই যে কোণ ঘুরে গেল, এটা হলো এখানে ডেল্টা, এই কোণটা হলো ডেল্টা। তাহলে এই ক্ষেত্রে বিচ্যুতিকোণ কত, ডেল্টা সমান আমাদের R মাইনাস I। ওকে, তাহলে লঘু থেকে ঘনর ক্ষেত্রে কি হয় এবং ঘন থেকে লঘুর ক্ষেত্রে কি হয় সেই বিষয়টা তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি। এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র একটা লিখতে চলেছি। বললাম কাঁচের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক, বায়ুর প্রতিসরাঙ্ক, এইসব বলতে কি বুঝি, এই যে বলছি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, দ্বিতীয় μ2। আবার বললাম যার প্রতিসরাঙ্ক বেশি হবে সেটা ঘন মাধ্যম এবং সেখানে আলোর বেগ কম। কেন বললাম, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে বোঝায় প্রতিসরাঙ্ক μ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অপর মাধ্যমে আলোর বেগ। প্রথমটা হলো c আর অপর মাধ্যমে হলো v। তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি, শূন্য মাধ্যমে বেগ এবং ওই মাধ্যমে বেগ, এই অনুপাতকে বলা হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেমন এক্সাম্পলে আসি, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। যেমন ধরো বললাম জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক বা জলের পরম প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। শুধু প্রতিসরাঙ্ক মানে বোঝায় পরম প্রতিসরাঙ্ক, মানে মিউ ও আকার মিউ ডাব্লিউ। তার মানে কত কি শিখেছি, শূন্য মাধ্যমে বেগ মানে সি বাই ওই মাধ্যমে বেগ মানে ভি ওয়াটার। তার মানে জলের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলের মধ্যে আলোর বেগ। তো বললো যদি জলের প্রতিসরাঙ্ক
এই দিয়ে অঙ্ক আসে আমাদের, বললো 4/3। তাহলে জলের মধ্যে আলোর বেগ কত? তাহলে ভি ওয়াটার সমান লিখতে পারি সি বাই মিউ ওয়াটার, এই সূত্র অনুসারে। তাহলে সিটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই মিউ কত দিয়ে দিয়েছে? 4/3। 3 তিরিক্ষে 9 4 মানে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কোন মাধ্যমে আলোর বেগ কত? তাহলে দেখো, শূন্য মাধ্যমে বেগ ছিল 3 × 10⁸। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক মনে রাখতে হবে মিউ 0 সমান হচ্ছে 1। এটা মানে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, শূন্য বা বায়ু, এটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যম, দুটোর প্রতিসরাঙ্ক 1 এর কাছাকাছি। শূন্যটা 1, বায়ুটা 1 এর খুব কাছাকাছি, তাই 1 ধরা। শূন্য বা বায়ু মাধ্যমে। ওকে, তার মানে কোন মাধ্যমের আলোর বেগ বার করতে গেলে কি করতে হবে? শূন্য মাধ্যমের বেগকে ওই মাধ্যমের আলোর বেগ দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। যে সূত্র পেলাম সেখান থেকে আমরা একটা অঙ্কের জন্য সূত্র করব। তো আমরা পেলাম কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি। এবার দেখো, তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি, অতএব মিউ ইন্টু ভি সমান সি। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমে আলোর বেগ, এই দুটো গুণ করলে কি পাচ্ছি? শূন্য মাধ্যম আলোর বেগ। এটা কিন্তু ধ্রুবক। তার মানে কি শিখলাম? কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আর ওই মাধ্যমে আলোর বেগ, এই দুটো গুণ করলে একটা কনস্ট্যান্ট হবে। এটা সব মাধ্যমের ক্ষেত্রে সমান। যেমন বললো দুটো মাধ্যম দিয়েছে, এটা বললো জল, এটা কাঁচ। জলের প্রতিসরাঙ্ক 4/3, কাঁচের প্রতিসরাঙ্ক 3/2। মিউ ডাব্লিউ, এটা মিউ গ্লাস, কাঁচ 3/2। তো বললো জল থেকে একটা আলো এসে কাঁচে প্রবেশ করছে। তাহলে দেখো মিউটা বেড়েছে, তার মানে অ্যাঙ্গেলটা কমবে। তো আমাদের প্রশ্ন দিল কি? প্রশ্ন দিল, বললো দুটোর প্রতিসরাঙ্ক বলে দিল, দিয়ে বলল জলের মধ্যে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচের মধ্যে বেগ কত? এই আমাদের প্রশ্ন দিল, দুটোর প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে। বলে দিয়েছে জলের প্রতিসরাঙ্ক 4/3, কাঁচের প্রতিসরাঙ্ক 3/2। তাহলে জলের মধ্যে বেগ বলে দিলে কাঁচের বেগ কত? তো আমরা কি শিখলাম? কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমে বেগ, এই দুটোর গুণফল সর্বদা ধ্রুবক হবে। তার মানে জলের প্রতিসরাঙ্ক ইন্টু জলের বেগ যা হবে, কাঁচের প্রতিসরাঙ্ক ইন্টু কাঁচের বেগ তাই হবে। ক্লিয়ার? জলের প্রতিসরাঙ্ক, এবার যদি আমরা পরপর তুলনা করে যাই, যতগুলো তুলনা করো প্রত্যেকের ক্ষেত্রে তার প্রতিসরাঙ্ক আর বেগের গুণফল ধ্রুবক হবে। আলো যতগুলো মাধ্যমে অতিক্রম করে যাবে, তাহলে আমরা লিখতে পারি মিউ ওয়াটার ইন্টু মিউ ভি ওয়াটার, জলের প্রতিসরাঙ্ক কিন্তু জলের বেগ সমান
মিউ গ্লাস ইন্টু ভি গ্লাস, কাঁচের প্রতিসরাঙ্ক ইন্টু কাঁচের বেগ। কেন দুটো সমান হলো? যেমন পিভি সমান ধ্রুবক হলে আমরা কি লিখি? P1 V1 সমান P2 V2। তাহলে মিউ ভি যদি ধ্রুবক হয় তাহলে কি লিখবো? মিউ1 V1 সমান মিউ2 V2। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে মানগুলো বসিয়ে দিই। 4 এর 3 ইন্টু 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সমান 3 এর 2 ইন্টু ভিজি। ভিজিটা হলো কাঁচের মধ্যে বেগ, এটা কত বার করতে হবে? ভি গ্লাসটা কত বার করতে হবে? ওকে, তাহলে এবার যদি আমরা হিসাব করি তাহলে এটা চলে এলো 8 এর 9, এটা আসছিল আমাদের কত? 9 এর 4, তাই না? 9 এর 4 করলে এটা এসেছিল ইন্টু 10 টু দি পাওয়ার 8 সমান ভিজি। তাহলে 4 8 কেটে গেল, 9 কেটে গেল, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তার মানে কাঁচে আলোর বেগ পেয়ে গেলাম, ভিজির মানটা কত পেয়ে গেলাম? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু সি এর কোনো মান কাজে লাগলো না, কারণ যখন দুটো মাধ্যমে তুলনা করব তখন ওই মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বেগের গুণফলের মান যা হবে, দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক এবং বেগের গুণফলের মান অনুরূপ হবে। এটা আমাদের খেয়ালের খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা দিয়ে আমাদের অঙ্ক আসে। এবার একটা জিনিস শিখিয়ে দিই, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই সূত্রটা একটু খেয়াল রেখো, ইম্পর্টেন্ট সূত্র। আলো একটা মাধ্যম থেকে গেছে, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, দিয়ে ধরলাম অবিলম্ব থেকে দূরে সরে গেছে, লঘুকণও ভেবে লাভ নেই, তাহলে এটা আর, এটা মিউ1 প্রতিসরাঙ্ক, এটা মিউ2, এখানে বেগ হলো v1, এখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1, এখানে বেগ হলো v2, তরঙ্গ দৈর্ঘ্য হলো λ2। তাহলে কি ধরলাম? প্রথম মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ1, আলোর বেগ v1, তরঙ্গ দৈর্ঘ্য λ1, দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ2, বেগ v2, তরঙ্গ দৈর্ঘ্য λ2, এবং এই মাধ্যমে কম্পাঙ্ক n, এখানেও কম্পাঙ্ক n, কারণ মাধ্যম পাল্টালে কম্পাঙ্ক পাল্টায় না। খুব ইম্পর্টেন্ট সূত্র, মাথায় রাখবে। তো আমরা কি শিখেছি? স্নেলের সূত্র, sin i বাই sin r, এই অনুপাতটা যা হয় সেটা সমান কত? মিউ2 বাই মিউ1 হয়। এবার মিউ ভি যেহেতু ধ্রুবক, মিউ ইকুয়ালস টু সি বাই ভি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? সি বাই ভি2 বাই সি বাই ভি1, তার মানে চলে এলো দেখো v1 বাই v2। ঠিক আছে, v1 বাই v2, আবার যেহেতু মিউ সমান c বাই v বসিয়ে দিলাম, আবার v সমান n ল্যামডা, এটাকে লিখতে পারি n λ1 n λ2। তাহলে কি পেয়ে গেলাম? অতএব sin i প্রথম মাধ্যমে প্রতিসরণ আপতন কোণের সাইন আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যা হবে, তার মান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত তাই হবে, তার মান প্রথম মাধ্যমের বেগ বাই দ্বিতীয় মাধ্যমের বেগের মানের সমান হবে, তার মান প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতে সমান হবে। এটা যেন সূত্রটা মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ সূত্র ডাইরেক্ট ইউজের জন্য। ওকে, মনে রাখবো। বললো আমাদের একটা আলোক রশ্মি, জাস্ট এক্সাম্পল, বললে এখানে 30 ডিগ্রি কোণে এলো, আর এটা লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘু, কোন একটা ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, এটা লাল আলো পাঠানো হলো। এই মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা সমান 6000 অ্যাংস্ট্রম। তাহলে এই মাধ্যমে ল্যামডাটা কত হবে?
যখন এখানে কোণ করেছে 45 ডিগ্রি। ক্লিয়ার? কোন একটা ঘনমাধ্যম থেকে একটা লাল আলোকে পাঠানো হচ্ছে লঘু মাধ্যমে, যেখানে ঘনমাধ্যমে আপতন কোণ 30 ডিগ্রি এবং লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো প্রথম মাধ্যমে লাল আলো যেটা পাঠিয়েছি তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল 6000 অ্যাংস্ট্রম, দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কি করে করব? আমরা শিখেছি, দেখো, আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন সমান λ1 বাই λ2। এইটা λ1, প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য λ1, দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য λ2। তাহলে আমরা কি লিখতে পারি? sin i বাই sin r সমান হচ্ছে λ1 বাই λ2। এই সূত্রটা পরপর আমরা ইউজ করতে থাকছি, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা, তাহলে প্রত্যেকের সঙ্গে সমান। তাহলে i বলে দিয়েছে 30, তাহলে sin 30 বাই sin 45 সমান λ1 বলেছে 6000 অ্যাংস্ট্রম বাই λ2। এখান থেকে λ2টা আমরা হিসাব করে নেব। sin 30 কত? হাফ, এটা 1/√2 সমান 6000 বাই λ2। ওকে, তাহলে কেটে গেল, এটা কেটে গিয়ে √2 পড়ে থাকবে। তাহলে λ2 চলে এলো 6000 ইন্টু √2 অ্যাংস্ট্রম। হিসাব করলে কোন একটা উত্তর পাওয়া যাবে। তার মানে দ্বিতীয় মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্যটা λ2টা প্রথম মাধ্যমে √2 গুণ হয়েছে, তার মানে বেড়ে গেছে। তাহলে দ্বিতীয় মাধ্যমে যখন লঘু মাধ্যমে গেলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আলো যখন ঘন থেকে লঘুতে প্রবেশ করবে, এই কথাটা লিখে রাখবে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পায়, কিন্তু কম্পাঙ্ক এক থাকে। তাহলে লঘু থেকে ঘনতে গেলে কি কি বাড়বে? কোণটা বেড়ে যাবে, অ্যাঙ্গেলটা বাড়বে, বেগ বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, প্রতিসরাঙ্ক কমবে। লঘু থেকে ঘনতে গেলে আমাদের ঘন থেকে লঘুতে গেলে লঘু মাধ্যমে কি বেশি? কোণটা বড় হবে, বেগ বড় হবে, তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে, প্রতিসরাঙ্ক কম হবে। আর ঠিক উল্টোটা, ঘনতে গেলে কোণটা হবে ছোট, বেগ হবে ছোট, তরঙ্গ দৈর্ঘ্য হবে ছোট, আর প্রতিসরাঙ্কটা হবে বড়। ঠিক আছে, এটা মনে রাখবো। তো এইভাবে একটা আমাদের অঙ্ক করিয়ে দিলাম, তো তোমাদের এটা আশা করি কাজে লাগবে। তো এরপর আমরা চলে যাব আয়তাকার কাঁচ ফলক প্রমাণে। আমি টু দা পয়েন্ট প্রমাণ করাবো, কারণ তোমরা জানো যে জায়গাগুলো খেয়াল রাখা সেটা মনে রাখতে হবে, বলে দেবো। এটা খুব ইম্পর্টেন্ট, গত বছর আসেনি। আয়তাকার কাঁচ ফলকে আলোর প্রতিসরণ। কেমন একটা আয়তাকার ফলক আছে, আয়তাকার ফলক মানে দুটো সাইড তার, এটা গ্লাস নির্মিত কাঁচ, এই প্রতিসরাঙ্ক মিউ, এটা কাঁচের। একটা আলোক রশ্মি, এটা প্রথম তল দিয়ে প্রবেশ করলে এটা এয়ার, এটা কাঁচ, এটা বায়ু। তাহলে প্রতিসরণ দেখো, বায়ু থেকে প্রবেশ করলো কাঁচে, কাঁচ থেকে বেরিয়ে যায় বায়ুতে, তাহলে দুবার প্রতিসরণ হবে। এটা এ বি সি ডি, এডি তলে আর বিসি তলে দুবার প্রতিসরণ হবে। তো কোন একটা আলোক রশ্মি ধরে আসছে, নীল আলোই ধরলাম আসছে, আপতিত হলো, তার আলোটা যাচ্ছিল কোন দিকে? এদিকে। লঘু থেকে ঘনতে আসলে অবিলম্বের কাছে সরে আসে, সরে এলো, এই কোণটা হলো আর, এটা হলো I1। এবার এখানে একটা প্যারালাল টানলাম, এবার এরা যেহেতু দুটোতে প্যারালাল, তাহলে এটা আর হলে এটাও আর হবে, হলো দ্বিতীয় তলে আপতিত হলো একই কোণে,
দিয়ে ঠিক প্রথম যে অভিমুখে যাচ্ছিল তার ঠিক সমান্তরালভাবে বেরিয়ে যাবে, মানে এই কোণটাও আপতন কোণের সমান হবে। এটা আমরা প্রমাণ করবো, এটা প্রমাণ করতে হয় আশা করি জানো। তা আলোটা যতটা সরে গেল যাচ্ছিল এই বরাবর, এখন যাচ্ছে এই বরাবর, এইটাকে বলে, এটাকে যদি পি কিউ আর এস টি, তো আর টিকে বলা হয়, ছবিটা স্পষ্টই এসছে, এই আর টিকে বলা হয় পার্শ্ব সরণ। তো আর টিটা হলো পার্শ্ব সরণ। তো আশা করি তোমরা প্রমাণটা পারো। আমাদের এখানে একবার স্নেলের সূত্র প্রয়োগ করতে হয় এবং এখানে স্নেলের সূত্র প্রয়োগ করতে হয়। এখানে যদি স্নেলের সূত্র, এটা ধরলাম বায়ু মিউ জিরো, এটা মিউ জি, এটা আইগেন মিউ জিরো, তার মানে স্নেলের সূত্র কি শিখেছিলাম, মিউ ওয়ান সাইন আই সমান মিউ টু সাইন আর। তাহলে প্রথম থেকে কিউ বিন্দুতে বলি, কিউ বিন্দুতে স্নেলস ল অনুসারে তাহলে হচ্ছে মিউ জিরো সাইন আই সমান মিউ জি সাইন আই ওয়ান হবে, এটা সাইন আর। এটা হলো মিউ জিরো সাইন আই ওয়ান মিউ জি সাইন আর। আচ্ছা, আর কোনটা, এই আর বিন্দু কোথায় কোথায়, এখানে আবার প্রতিসরণ এখানে, তাহলে আর বিন্দুতে কি পাচ্ছি, স্নেলস ল অনুসারে আমরা পাচ্ছি মিউ জি সাইন আর সমান মিউ জি সাইন আর সমান পাচ্ছি মিউ জিরো সাইন আইটি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। এই দুটোকে যদি তুলনা করি, দেখো মিউ জি সাইন আর এর ডান দিকে আছে, এদিকে আছে বাঁ দিকে, তার মানে এইটা আর এটা সমান, দ্যাট ইজ 1 ও 2 তুলনা করে পাই কি তুলনা করে পাই আমরা, সাইন আই ওয়ান সমান সাইন। তোমরা একটা কাজ করতে পারো, দুটো সমীকরণ মাল্টিপ্লাই করে দিতে পারো, মাল্টিপ্লাই করলেও কেটে কুটে গিয়ে চলে আসবে এটা। তার মানে আই সমান আই ওয়ান সমান আই টু, তার মানে পি কিউ মাস্ট বি প্যারালাল টু আর এস। আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরালভাবে প্রতিষ্ঠিত হয়, যত কোণে এসে আপতন হবে ঠিক সমান কোণ করে প্রতিষ্ঠিত হবে। তার মানে আপতিত রশ্মি, পি কিউ হলো আপতিত রশ্মি, আর এস হলো নির্গত রশ্মি, তারা সমান্তরাল হবে। তো মোট বিচ্যুতি, এখানে বিচ্যুতি করেছে এটা, দিস ইজ ডেল্টা ওয়ান। ডেল্টা ওয়ানটা কত, আই ওয়ান মাইনাস আর, আর এখানে আমরা এদিকে আসছি এইদিকে, তাহলে এইটা বিচ্যুতি ঘটেছে, এটা বললাম ডেল্টা টু। ডেল্টা টুটা কত, ডেল্টা টুটা হচ্ছে, মানে এখানে বিচ্যুতি কত, আই টু মাইনাস আর। তো দেখো এইদিকে আলোক রশ্মিটা ঘুরেছে, এদিকে যাচ্ছিল এদিকে, মানে এটা ক্লকওয়াইজ ঘুরে, দ্যাট ইজ এটা নেগেটিভ, নেগেটিভ ঋণাত্মক চ্যুতি। আর এটা ঘুরেছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা ধনাত্মক চ্যুতি। তাহলে নেট বিচ্যুতি যদি বলি, অতএব এক্ষেত্রে নেট বিচ্যুতি বা চ্যুতি যাই লেখো না কেন, ডেল্টা সমান, ডেল্টা ওয়ানটা হচ্ছে নেগেটিভ আর ডেল্টা টুটা হচ্ছে পজিটিভ, তাহলে মাইনাস আই ওয়ান মাইনাস আর প্লাস আই টু মাইনাস আর। তাহলে আই ওয়ান আই টু যেহেতু সমান, তাহলে কেটে কুটে গিয়ে কিন্তু হয়ে যাচ্ছে 0। তার মানে সমান্তরাল কাজফলকের ক্ষেত্রে নেট বিচ্যুতির মান 0 হয়, এটা ইম্পর্টেন্ট, বইতে থাকে না তাই বুঝিয়ে দিলাম। সমান্তরাল কাজফলকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে মোট চ্যুতির মান 0 হয়, প্রমাণ করো, তখন এইভাবে দেখিয়ে দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রিজমের প্রতিসরণ। প্রিজম হলো একটা প্রতিসারক মাধ্যম, যার ভেতর দিয়ে আলো গেলে আলোর প্রতিসরণ হয়, কাঁচের তৈরি প্রধানত।
আমরা জল দিয়ে তৈরি করতে পারি, অন্য মাধ্যম দিয়ে তৈরি করতে পারি, কিন্তু বাস্তবে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাঁচের তৈরি প্রিজম। একটু পরিষ্কার করে নিই। তো কাঁচের তৈরি প্রিজম বেশি ব্যবহার করা হয়। ওটা খুব লেখালেখির জন্য কালো হয়ে গেছে, তোমাদের দেখতে অসুবিধা হবে, তার জন্য একটু পরিষ্কারটা করে নেওয়া দরকার। যাই হোক, করে নিলাম, তোমাদের একটু সময় নষ্ট করালাম। তো এবার হচ্ছে প্রিজম। প্রিজমের প্রতিসরণ। প্রিজম কেমন দেখতে হয়? এরকম তিনটে, এইদিকে একটা ত্রিভুজ আকার তল থাকে, এইদিকে একটা ত্রিভুজ আকার তল থাকে, এই দুটোকে জুড়ে দিলে আমরা একটা প্রিজম পেয়ে যাচ্ছি। ছবিটা ক্লিয়ার? গুড। ওকে, তো আমাদের এই দুটো ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি হয় না, মানে এখান দিয়ে আলো প্রবেশ করবে না বা বেরোবে না ধরে নেওয়া হয়। সিমিলারলি এটাও তাই। আলো, আর এটাকে তো রাখবে এক জায়গায়, তাহলে নিচটা বাদ গেল, তাহলে আলো একটা তল দিয়ে ঢুকবে, এই তল দিয়ে বেরিয়ে চলে আসবে, বা এই দিক দিয়ে ঢুকবে। তাহলে এই দুটো তল হচ্ছে আমাদের, যদি বলি এ বি সি ডি ই এফ, তাহলে এ বি এফ ই আর এ সি ডি ই, তাহলে এ বি এফ ই ওই দিকের তলটা, আর এ সি ডি ই এই দুটো হচ্ছে প্রতিসারক তল। ওকে, দুটো হচ্ছে প্রতিসারক তল। তো এবার এখান দিয়ে আলোটা প্রবেশ করবে, একটা তল দিয়ে প্রবেশ করে দ্বিতীয় তল দিয়ে বেরিয়ে আসবে। এটা কাঁচের তৈরি প্রতিসরণ কমিউ। এটাকে যদি কেটে ফেলা হয়, লম্বচ্ছেদ করা হয়, তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল পাবো। এই ট্রায়াঙ্গেল যাকে বলা হচ্ছে প্রধান ছেদ। কারণ এই ত্রিভুজের মতন কতগুলো অংশকে আমরা যদি কতগুলো ত্রিভুজকে পরপর বসিয়ে দিই, এভাবে পরপর বসিয়ে দিই, তাহলে কিন্তু একটা পাচ্ছি প্রিজম। তাহলে এর প্রধান ছেদ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, সেটার সাপেক্ষে আমরা যাবতীয় ছবি আঁকবো। তাহলে ত্রিভুজের প্রধান ছেদটা কেমন দেখতে হলো? এইভাবে কাটলে একটা ট্রায়াঙ্গেল পাবো। আমরা ফ্রন্টটাকেই নিলাম, তাহলে এটা হচ্ছে এ, এই ট্রায়াঙ্গেলটা। এই যে দুটো প্রতিসারক তল পেলাম, ওইদিকে একটা, এই যে মাঝে কোণ, মানে এই যে শীর্ষ কোণটা, এই কোণটাকে বলা হয় প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। তাহলে এ বি এটা সি। ওকে, তাহলে এবিসিটা হচ্ছে একটা প্রধান ছেদ। এর ক্ষেত্রে আমরা ছবিটা আবার দেখবো এবং কিছু প্রমাণ আছে আমাদের, সেটা দেখব। তো দুটো প্রতিসারক তলের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। তো প্রিজমের প্রতিসরণের ক্ষেত্রে আমরা ছবিটা আঁকি। তাহলে এবিসি, প্রথম তল থেকে একটা আলো এসে পড়লো, এক বর্ণীয় আলো, মনোক্রোম্যাটিক লাইট। প্রথম তল থেকে এবি তলটা একটা প্রতিসারক তল, ওইদিকে হচ্ছে এসি তলটা প্রতিসারক তল। প্রথম তলে একটা আলো এসে আপতিত হচ্ছে, যে আলোটা নির্দিষ্ট কোণে আপতিত হচ্ছে, এই কোণটা ধরলাম I1। প্রথম তল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এদিক দিয়ে পাঠাচ্ছে। আলোটা যাচ্ছিল এই পথে, যাচ্ছিল, কিন্তু এটা হচ্ছে গ্লাস, এটা এয়ার। লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের কাছে সরে আসে, এদিকে সরে গেল, এবং যে কোণ করলো প্রতিসরণ কোণ হলো R1। প্রথম তলে প্রতিসরণ কোণ R1। এবার দ্বিতীয় তলে কি আলোটা এখানে আপতিত হয়েছে, এখানে একটা অবিলম্ব টেনে নিই। অবিলম্বের সঙ্গে এই কোণটা হলো R2, এবং আলোটা যাচ্ছিল এই দিকে, দিয়ে বেরিয়ে চলে আসছে, যেন মনে হচ্ছে আলোটা যেন এই পয়েন্ট থেকে বেরিয়ে আসছে। ওকে,
ছবিটা ক্লিয়ার হয়েছে? এদিকে একটা আলো এলো, এটা নাম দিলাম পি, কিউ এলো, এদিকে গেল আর, এদিকে গেল এস। দেখে মনে হচ্ছে বেরোচ্ছে টি থেকে। তাহলে আলো যাচ্ছিল এইদিকে, আলোটা যাচ্ছিল কোন দিকে? পি কিউ টি বরাবর। বেরোনোর সময় কোন দিকে বেরোচ্ছে? টি আর এস বরাবর। এই যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ, এটাই হলো বিচ্যুতি কোণ। কত কোণ আলোটা বেঁকলো, এইটা হলো বিচ্যুতি কোণ, এই মাথার কোণটা। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে দেখানো যায় প্রমাণ, ডেল্টার যে মানটা আছে সেটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এটা হলো এই যে কোণটা, শীর্ষ কোণটা হচ্ছে এ, এটা বলে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। ওকে, এই প্রমাণটা আমি আর দেখালাম না, আশা করি তোমরা পারবে। তো এখানে প্রমাণটা তোমরা দেখে নেবে কিভাবে হয়। খুবই সহজ প্রমাণ, তোমরা সবাই পড়েছো, না পারার কিছু নেই। তো এই বিচ্যুতির মানটা সর্বনিম্ন হবে ক্ষেত্রে I1 সমান I2। আপতন কোণ আর নির্গমন কোণ সমান। কেন সমান দেখি। দেখো এটাকে আমরা লিখতে পারি ডেল্টা সমান রুট I1 মাইনাস রুট I2 হোল স্কয়ার প্লাস 2 রুট I1 I2 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস 2ab। তো এটা যদি মিনিমাম হয়, এটা যদি সর্বনিম্ন হবে, তখন এটা 0। তার মানে অতএব ডেল্টা সর্বনিম্ন হবে কখন? যখন রুট I1 মাইনাস রুট I2 এটা 0। এটা মিনিমাম, কারণ এটা মাল্টিপ্লাই 0 হতে পারে না। এটা কনস্ট্যান্ট, এটা গুণফলে আছে, 0 হবে। তাহলে এটা 0 হওয়ার চান্স আছে, বিয়োগফল 0 হতেই পারে। তার মানে I1 সমান I2। তাহলে এটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতির শর্ত। ন্যূনতম বিচ্যুতির শর্ত কি? যখন আপতন কোণ এবং নির্গমন কোণ পরস্পর সমান হয়, তখন প্রিজমের আলোক রশ্মির বিচ্যুতি সর্বনিম্ন হয়। এটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতির শর্ত। তো আমরা যদি লেখচিত্রের সাহায্যে ভাবি, এদিকে ডেল্টা, এদিকে আই, এটাকে আই ডেল্টা লেখচিত্র বলে, মানে I1 I2। এই সমীকরণ অনুসারে বসালে এই লেখচিত্রটা পাওয়া যায় ঠিক এরকম দেখতে। তো কেন এরকম দেখতে? কারণ এইখানে যদি ভাবি, এখানে একটা স্থানাঙ্ক বললাম, এটা হলো I1, এটা হলো I2। দুটোর ক্ষেত্রে এটা ডেল্টা কোঅর্ডিনেট, তাহলে এটা বললাম, তাহলে এটা বললাম ডেল্টা, এটাও ডেল্টা। তাহলে এবার I1 যদি বাড়ে আর I2 যদি কমে, তাহলে এরা দুজনে এসে একদমই নিচের পয়েন্টটায় মিট করছে। সেই নিচের পয়েন্টটাই হচ্ছে ডেল্টার মানটা সর্বনিম্ন ডেল্টা এম। ডেল্টা এমটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতিকে লেখা হয় চিহ্নিত হচ্ছে ডেল্টা এম দিয়ে। তো এখানে কিন্তু I1 আর I2 মিট করেছে, মিশে যাচ্ছে না। I1 বাড়ছে, I2 কমছে, I1 বাড়ছে, I2 কমছে। এবার এখানে এসে I1 সমান I2 হয়ে গেছে। দুটো গ্রাফ, দুটো কোঅর্ডিনেট এখানে একটা পয়েন্টে চলে এসেছে। তো এটাই হচ্ছে আই ডেল্টা লেখচিত্র, এবং তার যে লোয়েস্ট পয়েন্টটা হয় সেখানে I1 সমান I2 হয়, যার জন্য সেখানে ডেল্টার মানটা বা মানে বিচ্যুতি কোণের মানটা সর্বনিম্ন হয়। এটাকেই বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণের শর্ত কি? প্রিজমে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি এরা পরস্পর একই কোণে, যত কোণে আপতিত হবে ঠিক সমান কোণ করে বিচ্যুত বা নির্গত হবে। তো যেহেতু আমাদের এই প্রমাণটা একটু গুরুত্বপূর্ণ, এই প্রমাণটা দেখিয়ে দিই। I1 + I2 - এটা কি করে এলো বললাম, দেখে নিতে, তাও শর্টে দেখিয়ে দিই বিষয়টা। তোমাদের বইতে যেটা থাকে একটু সেটা লেন্দি প্রসেস,
পরীক্ষায় কিন্তু অত লিখতে হয় না ব্যাপারটা, এটা খেয়াল রাখতে হবে। এক গাদা লিখে দিলাম নাম্বার দেবে তা নয়, ব্যাপারটা কি করতে হবে একটু বলে দিই ডিটেলসে শর্টে। প্রথম আগে ছবি এঁকে নেবে, ছবি এঁকে নিয়ে কোনটা কি লিখে দেবে, পি কিউ কি, আপতিত রশ্মি কোনটা, নির্গত রশ্মি কোনটা, I1 কোনটা, এই কোনটা হলো I2। তো দেখো আমরা যে জায়গাটা পেয়েছি ছবির মধ্যে, ওটা প্রমাণটা আমরা কি করে করব। তো এই যে ছবিটা পেয়েছি, আমরা এরকম একটা ছবি পেয়েছি, জাস্ট আউটলাইনটা আছে। জাস্ট আউটলাইনটা আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে অবিলম্ব আছে, এই কোণটা ডেল্টার এখানে একটা কোণ আছে এই, মানে এইটুকু ছবিতেই হয়ে যাবে। এই কোণটা I1, এটা I2, এটার নাম ছিল P Q R S T, এটা ছিল ডেল্টা, এটা ছিল A। তো আমাদের যদি আমরা ত্রিভুজ TQR ধরি, TQR ত্রিভুজে দেখো ডেল্টাটা হলো বহিস্থ কোণ, আর এই কোণটা একটু অন্য কালারে করি, এই কোণটা আর এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ। আমরা কি জানি, বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয় সমষ্টির সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ডেল্টা সমান এই অ্যাঙ্গেলটা কত, এইটা R1, তাহলে এটা হবে I1 মাইনাস R1 প্লাস এটা হচ্ছে I2 মাইনাস R2। তাহলে ডেল্টা পেয়ে গেলাম কত, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, ডেল্টা পেয়ে গেলাম। এটা এক নম্বর, একটু লিখে নিয়ে করবে কোন কোনটা কি, আমি এটা শর্টে বলে দিচ্ছি। আর বড় যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি মানে ত্রিভুজ AQR এ যেটা পাচ্ছি, সেখানে দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এই কোণটা পুরোটা 90 ডিগ্রি অবিলম্ব, তাহলে অ্যাঙ্গেল A প্লাস এইটুকুনি অ্যাঙ্গেল কত, পুরোটা যদি 90 হয় তার থেকে R1 বিয়োগ মানে 90 মাইনাস R1 প্লাস ওদিকেটা তাহলে হবে 90 মাইনাস R2, তিনটে যোগফল 180। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম A সমান R1 প্লাস R2, দু নম্বর। এবার এই R1 প্লাস R2 যদি A হয় তাহলে এখানে বসিয়ে দিই, অথবা 1 আর 2 থেকে বলতে পারি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। প্রমাণটা দেখে নেবে, একটু লিখে নিয়ে করবে কোন অ্যাঙ্গেলটা কত ধরেছি সেটা লিখে নিয়ে করলেই বুঝে যাবে, ঠিক আছে। তো আমাদের প্রমাণটা আমরা করে ফেলেছি, প্রিজমটা কমপ্লিট করে দিই। ছবিটা ইনকমপ্লিট দেখতে লাগছিল, তো আমরা প্রমাণটা বুঝিয়ে দিলাম কি করে আসছে। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করব একটু আমি ক্লিয়ার করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লেন্সের প্রতিসরণ। লেন্স কি, লেন্স কত প্রকারের হতে পারে, অনেক রকমই হতে পারে, আমি কয়েকটা এক্সাম্পল দেবো। তো যেমন আমরা প্রিজমে পড়লাম, আয়তাকার কাঁচকোলকে পড়লাম, ঠিক তেমনই লেন্সে কিভাবে আলোর প্রতিসরণ ঘটে সেটা শিখতে হবে। তো আমরা যে লেন্সটা পড়বো সেটাকে বলা হচ্ছে পাতলা লেন্স। যার থিকনেস 0, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো লেন্স আমরা প্রধানত দু রকম ব্যবহার করব, একটা হচ্ছে যে লেন্সে দুটো দিকই উত্তল, এদিকে উত্তল, এটা হচ্ছে উভত্তল, আর একটা পড়বো দু সাইডেই অবতল, হচ্ছে উভয়বতল। এটাকে সহজে বলা হয় উত্তল লেন্স মানে কনভেক্স, এটা হচ্ছে কনকেভ।
নামটা বড় দেখো, দেখে বুঝতে হবে। এটা উত্তল, এটা অবতল, এটা কনভেক্স, এটা কনকেভ। তো লেন্স হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম, কাঁচের তৈরি অবশ্যই। তো এখানে এই মাঝখানে যে দাগটা দিয়েছি, তো লেন্সটা কেমন দেখো, এইদিকে একটা গলীয় তল আছে এইদিকে, তাহলে এই দুটো গলীয় তলকে যদি একটা মনে করি, এদিকে একটা গোলক, এদিকে একটা গলীয় তল, দুটো গলীয় তল মিলে একটা উত্তল লেন্স তৈরি করছে। তার মানে একটা লেন্সের দুটো গলীয় তল, যে দুটি গোলকের অংশ তাদের একটা করে কেন্দ্র থাকবে, সেই দুটো কেন্দ্র, এর একটা কেন্দ্র, এর একটা কেন্দ্র, সেই দুটো কেন্দ্রগামী যে রেখা আমরা আঁকতে পারি, অনুভূমিক রেখা, তাকে বলা হবে লেন্সের, এর সেন্টার হলো C1, এর সেন্টার হলো C2। ওকে, অ্যাকচুয়ালি আমি বলবো এটাকে প্রথম তলের কেন্দ্র এদিকে C1, এটা হলো C2। সবসময় এদিকটা প্রথম তল, এটা দ্বিতীয় তল। সিমিলারলি অবতলের ক্ষেত্রেও এই একটা অবতল, এই একটা অবতল, তাই দুটো মিলে একটা উভাবতল বা কনকেভ লেন্স বা শুধু অবতল লেন্স তৈরি করছে। তাহলে এর ক্ষেত্রেও সেন্টার দুটো জুড়ে দিলে যে অনুভূমিক রেখা পাবো, এর সেন্টার এটা C1, এর C2, এই রেখাটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, তাহলে এই ক্ষেত্রে C1টা হলো হরিজন্টাল লাইন থ্রু C1 and C2, সেন্টার, এর বক্রতা বা কেন্দ্র এটা, এর বক্রতা কেন্দ্র এটা। তাহলে এই দুটো হচ্ছে তার প্রধান অক্ষ, দুটো কেন্দ্রগামী। তো এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ছবিগুলো ক্লিয়ার করে এঁকে নিতে হবে তোমাদের। কোন উত্তল লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে যদি এই হলো প্রধান অক্ষ, এই হলো উত্তল লেন্স, কোন একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, প্রথম তলে আপতিত হলো, দ্বিতীয় তল দিয়ে নির্গত হবে, একদম প্রথমটার সাথে প্যারালাল হবে। প্রথম তলে আপতিত রশ্মি আর দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয়, তখন রশ্মিটি লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেটাকে বলা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। তাহলে একটা আলোক রশ্মি প্রথম তলে আপতিত হলো, দ্বিতীয় তল দিয়ে প্রতিসৃত হলো, লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার নাম হচ্ছে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র একটা ইউনিক পয়েন্ট। এবার আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো একটা উল্লম্ব রেখা টানি, তাহলে এটা উন্মেষ হয়ে যাবে, অ্যাপারচার। যেহেতু পাতলা লেন্স ধরছি, পাতলা লেন্সের ক্ষেত্রে লাইনটাই এবিটাকে বলা হচ্ছে উন্মেষ। ওকে, তো উত্তল লেন্স আর অবতল লেন্স দিয়ে আমরা কিছু ছবি দেখব। ছবিগুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তো দেখো, আমি দুটো ছবি এঁকে নিলাম সময় নষ্ট না করে। তো উত্তল লেন্সের ক্রিয়া আর অবতল লেন্সের ক্রিয়াটা ভালো করে বুঝে নিতে হবে। উত্তল লেন্স কি করে, তার উপর যখন একটা সমান্তরাল রশ্মি আসে, তাকে এইগুলোকে আমরা যদি ভাবি, একটা উত্তল লেন্সকে ভাবলে কিন্তু এটাকে কাটলে কতগুলো অংশ কিন্তু একটা প্রিজমের মতন কাজ করছে, বিহেভ করছে। প্রিজমের মানে দেখেছিলাম একটা আলো যদি আসে ভূমির দিকে বেঁকে যায়, আর যদি উল্টো হতো, উল্টো যদি আসতো এরকম হলে এর ভূমির দিকে, তার মানে এই ক্ষেত্রে আলোক কেন্দ্রের ওপরের যে অংশগুলো সেগুলো বেঁকে এইদিকে, আর এটার ক্ষেত্রে উল্টে গেছে তাই এটা বেঁকে উপরের দিকে। আর
অবতল লেন্সের ক্ষেত্রে তাহলে এই কারণে এটা হলো অভিসারী লেন্স, একটা সমান্তরাল রশ্মি বা রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করে সর্বদা। আর এখানে সমান্তরাল রশ্মি যদি আসে, এগুলো দেখো নিজে, এটা উল্টো উল্টো প্রিজম, এই দিকটা আবার সোজা প্রিজম, তাহলে এই দিকের গুলো ভূমির দিকের ভূমি এটা, আর এর ভূমি কোন দিকে, এইদিকে, তাই এটা হচ্ছে অপসারী। তাহলে সমান্তরাল রশ্মি পরিণত হচ্ছে অপসারী রশ্মিতে, আর এখানে সমান্তরাল রশ্মি পরিণত হচ্ছে অভিসারী রশ্মিতে। সেই জন্য উত্তল লেন্সের অপর নাম হচ্ছে অভিসারী লেন্স এবং অবতল লেন্সের অপর নাম হচ্ছে অপসারী লেন্স। ঠিক আছে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, ছবি দুটো ভালো করে প্র্যাকটিস করবে। আমি এঁকে নিলাম, সময় নষ্ট যাতে না হয় তার জন্য এঁকে নেওয়া হলো। ওকে, এরপর যেটা দেখবো আমরা, লেন্সের আলোক কেন্দ্র পড়ে ফেলেছি, এবার চলে আসি যেটা খুবই গুরুত্বপূর্ণ, লেন্সের ফোকাস। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেন্সের ফোকাস। উত্তল লেন্সের, আমরা প্রথম উত্তল লেন্সটা দেখি। প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা দর্পণের ক্ষেত্রে একটা ফোকাস পেয়েছিলাম, এই দুটো তল, তাই দুটো ফোকাস থাকবে। তো প্রথম মুখ্য ফোকাস মানে উত্তল লেন্সের ওপর উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর এমন একটা বিন্দু পাওয়া যায়, প্রত্যেকটা লেন্সের ক্ষেত্রে এটার মান আলাদা, এমন একটা বিন্দু পাওয়া যায় যেখানে যদি কোনো একটা উৎস থেকে অপসারী রশ্মিগুচ্ছ নির্গত হয়, মাঝখানে ডটটা হলো লেন্স, এই ডটের পর থেকে চেঞ্জ হবে। যদি কোনো একটা অপসারী রশ্মিগুচ্ছ আসে, লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে তারা সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে। এই ডট লাইনের পর থেকে প্যারালাল, তাহলে যে বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে নির্গত হয়ে আলোক রশ্মিটা অপসারী রশ্মিগুচ্ছ থেকে লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলো, সেটা একটা ফোকাস, মুখ্য ফোকাস। আবার যদি উল্টোটা ভাবি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল কতগুলো রশ্মি যদি আসে, তারা লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হয়। এটা হলো একটি। তাহলে দেখো, প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হয়ে তারা মিলিত হচ্ছে একটা বিন্দুতে, এটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। তাহলে প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। এবং এখানে সমান্তরাল গিয়ে যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার ফোকাস বিন্দুগামী, এই বিন্দুগামী যে তল কল্পনা করতে পারি, ফোকাস বিন্দুগামী যে তল কল্পনা করা যায়, যে তলের ওপর ফোকাস বিন্দুটা অবস্থান করছে তাকে বলা হয় ফোকাস তল। এটা হচ্ছে ফোকাস বিন্দুগামী উল্লম্ব তল, এটাকে বলা হচ্ছে ফোকাস তল। ওকে, তাহলে ফোকাস তলটা ক্লিয়ার বোঝা গেল। ফোকাস বিন্দুগামী যে উল্লম্ব তল আমরা কল্পনা করতে পারি তাকে আমরা বলছি ফোকাস তল। ক্লিয়ার। এবার যদি যাই অবতল লেন্সের ক্ষেত্রে,
অবতল লেন্সের ক্ষেত্রে তাহলে কেমন হবে? ওখানে দেখো অবতল লেন্সে দেখেছিলাম অপসারী বেরিয়ে চলে যায়। তো প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ, লেন্সটা না থাকলে তারা মিলিত হতো যে বিন্দুতে। তাহলে লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো আলোক কেন্দ্র দিয়ে গেলে সোজা যাবে। লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তখন সেই বিন্দুটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? আর ঠিক উল্টোটা, তাহলে এটা হলো প্রথম মুখ্য ফোকাস, তাহলে অভিসারী গিয়ে সমান্তরালে পরিণত হলো, যে বিন্দুর সাপেক্ষে অভিসারী ছিল সেটাকে বলা হচ্ছে F1, প্রথম মুখ্য ফোকাস হলো F1, আর দ্বিতীয় মুখ্য ফোকাস হলো F2। ওকে, সিমিলারলি কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি লেন্সে আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে, যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। ক্লিয়ার? তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ অবতল লেন্সের ক্ষেত্রে যে বিন্দুগামী হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুগামী হয়ে লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর সমান্তরাল রশ্মিতে পরিণত হলো সেটা হলো প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় তাহলে কোনটা হলো? সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে, মানে যেখান থেকে অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হবে যে বিন্দুর সাপেক্ষে, সেটা হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। এগুলো ডেফিনেশনগুলো ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে প্রতিবিম্ব গঠনের ছবি, এটা বলে আজকে শেষ করে দেবো, অনেক কিছু বললাম। লেন্সের প্রতিবিম্ব গঠনের ছবিগুলো আমাদের দেখে নিতে হবে। প্রতিবিম্ব গঠন, প্রথমে একটা প্রধান অক্ষকে নেব, লেন্সটিকে নিলাম, প্রথম উত্তল লেন্সটা দেখছি। ওকে, বস্তু বসাবো আগে, আঁকার পর আলোক কেন্দ্র ও তার থেকে একটা দূরত্ব নেবো F1, ঠিক সমান দূরত্ব নেবো, এটাও যা হবে এটাও তাই হবে, 2F1। সিমিলারলি ঠিক সমান দূরত্বে মাপ করে নেব F2, সমান দূরত্বে মাপ করে নেব, প্রত্যেকটা সমান, এটা সমান এটা সমান এটা সমান এটা, 2F2 নিয়ে নিলাম। এবার আমাদের প্রতিবিম্বটা কেমন হবে তার উপর নির্ভর করে বিভিন্ন ছবিগুলো আমরা বার করব। যদি 1 নম্বর প্রথমটা আঁকছি সৎ খর্বাকার, মানে ছোট হবে, সৎ এবং খর্বাকার মানে প্রতিবিম্ব ছোট হবে। তার ক্ষেত্রে ইউ মানে বস্তুর দূরত্ব গ্রেটার দ্যান হতে হবে আমাদের 2F। এখানে যদি এখানে বস্তু রাখবো, তাহলে এখানে একটা বস্তু রাখলাম, বিস্তৃত বস্তু, তাহলে এই দূরত্বটাকে বলা হবে ইউ। বস্তুর দূরত্ব কি ইউ লেখা হয়, তাহলে কোথায় থাকবে বস্তুটা? 2F এর বাইরে থাকবে, এইটুকুনি 2F। তাহলে ফার্স্ট এখান থেকে একটা সমান্তরাল নিতে হবে, এই সমান্তরাল ভাবে এই ডট লাইন অবধি গেল, দিয়ে উল্টো দিকে ফোকাস দিয়ে চলে যাবে, গেল। আর একটা যাবে মাথা থেকে একদম সেন্টার দিয়ে, এটা ঠিক করা, এটাকে একটু ঠিক করতে হবে। মাপগুলো ঠিক হলে এটা ভেতরে চলে আসতে এরকম জায়গায় আসছে। একটু একটু উপরে লিখি, আমাদের আঁকতে সুবিধা হবে।
হাতে আঁকাটা একটু সমস্যা, ছবিগুলো তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকো। যেখানে মিলিত হলো সেখানে লম্ব টানবো, লম্ব নাম দিলাম, এটা দিলাম P1, এটা Q1। দেখতে পাচ্ছি বস্তু ছিল 2f এর বাইরে, আর প্রতিবিম্ব V হবে, আর প্রতিবিম্ব যেখানে তৈরি হবে সেটা হচ্ছে F V 2f। F আর 2f এর মাঝখানে এটা হচ্ছে V। বস্তুকে যদি 2f এর বাইরে রাখি তাহলে প্রতিবিম্ব হবে F আর 2f এর মাঝখানে, এটাই নিয়ম। এবং এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন m v/u less than 1, কারণ ভিটা ছোট ইউটা বড়, তাহলে v/u। এটা তাহলে কি, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বর দূরত্ব হলো v, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হলো, টিকটা দিতে হবে, টিক না দিলে কিন্তু ছবি ভুল। পেয়ে গেলাম। তাহলে সদ্বিম্ব মানে, এবং এটা কি হয়েছে উল্টো মানে অবশিষ্য, সৎ হলেই অবশিষ্য হবে, এবং খর্বাকার মানে ছোট। সৎ বিবর্ধিত পেতে গেলে, সৎ বিবর্ধিত যদি পেতে হয় দু নম্বর সৎ বিবর্ধিত এবং অবশিষ্য, অবশিষ্য লিখলাম না, সেক্ষেত্রে বস্তু থাকবে, এটা তাহলে সমান সমান করে নিলাম, বস্তু F আর 2f এর মাঝখানে। সৎ বিবর্ধিত পেতে গেলে বস্তুকে রাখতে হবে F আর 2f এর মাঝখানে, এরকম জায়গায় মোটামুটি একটা নিলাম। তাহলে এটা হচ্ছে F1 2f1 F2 2f2। তাহলে সমান্তরাল গেল, ফোকাস দিয়ে গেল একটা যাবে, দেখো এটা অনেক দূরে চলে গেছে, এটা P1 Q1, এটা PQ ছিল। তাহলে একটা যাবে সমান্তরাল দিয়ে ফোকাস, আর একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, তারা যেখানে ছেদ করবে সেখানে প্রতিবিম্ব পাবে, এটাই নিয়ম। ওকে, এবং দেখতেই পাচ্ছি ভিটা বড়, এবং বড় দেখতে ছবিতেও হাইট এটা অনেক বড়, এটা ছোট, এটাই। তাহলে এখানে সৎ হলো বিবর্ধিত হলো, তাহলে বস্তু অবস্থান কোথায় হতে হবে এখানে, আর প্রতিবিম্ব কোথায়, v হচ্ছে গ্রেটার দ্যান 2f। দেখো যখন 2f বস্তু ছিল 2f এর বাইরে, প্রতিবিম্ব ছিল f আর 2f এর মাঝখানে, আর যখন বস্তু থাকলো f আর 2f এর মাঝখানে, প্রতিবিম্ব চলে গেল 2f এর বাইরে। এটাকে বলে অনুবন্ধী অবস্থান, অনুবন্ধী অবস্থান, কথাটা লিখে রাখবে, অনুবন্ধী অবস্থান। মানে প্রতিবিম্ব যেখানে, বস্তু যেখানে রাখলে প্রতিবিম্ব হবে, প্রতিবিম্বের জায়গায় যদি বস্তু রাখিস, আগের বস্তুর জায়গায় প্রতিবিম্ব হবে, উল্টো। বস্তুর জন্য যেখানে প্রতিবিম্ব, প্রতিবিম্বের জায়গায় যদি বস্তু রাখি, বস্তুর জায়গায় প্রতিবিম্ব গঠন হবে। ওকে, তো তাহলে এক্ষেত্রে এমটা কত, v/uটা বিবর্ধন গ্রেটার দ্যান 1, তার মানে বিবর্ধিত সৎ বিম্ব মিলিত হয়েছে, পেলাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সৎ অসৎ বিবর্ধিত, যেটা হচ্ছে আতশ কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস বিবর্ধক কাঁচের ব্যবহার। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ছবিটা দিয়ে আজকে আলোচনা শেষ করে দেবো। আর হ্যাঁ, অবতল লেন্সটা একটু দেখাতে হবে, দুটো ছবি দেখিয়ে। উত্তল লেন্সে এটা খুব গুরুত্বপূর্ণ, সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। স্টার্ট। এটা হচ্ছে বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার কিভাবে, বা আতশ কাঁচের ফাংশন। এখানে ইউ হতে হবে লেস দ্যান এফ, ফোকাসের মধ্যে থাকতে হবে। f 2f f1 2f1, এদিকে হচ্ছে এরকম জায়গা f2
একটা আনুমানিক আঁকলাম। তোমরা ঠিক করে মাপগুলো নেবে, আলোক কেন্দ্র থেকে দূরত্বগুলো যেন সমান। বললাম তো এটা 5 এ নিলাম, 7 5 3 1 1 3 5 7 9 সেন্টিমিটার স্কেল বসিয়ে 1 এ নেবে, 3 এ নেবে, 5 এ নেবে, 7 এ নেবে, 9 এ নেবে। আর 5 এ তাহলে লেন্স বসবে। আর এবার বস্তু কোথায় বসাবো? বস্তু তাহলে এখানে থাকবে ফোকাসের ভেতরে, তাহলে এইটুকু নিউ তাহলে সমান্তরাল ফোকাস দিয়ে চলে যাচ্ছে আর একটা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে দেখো এটা কিন্তু কখনো মিট করবে না, তাহলে আবার সেই দর্পণের মতো এটাকে উল্টো দিকে বাড়ি দিতে হবে। তারা যেখানে ছেদ করবে সেখানে প্রতিবিম্ব পেলাম P1 Q1। দেখতেই পাচ্ছি PQ এর থেকে PQ P1 Q1টা হলো অসৎ প্রতিবিম্ব, সরি এটা অসৎ হবে, আমি খেয়ালটা লিখতে গিয়ে ভুল করেছি। অসৎ প্রতিবিম্ব PQ এর, তাহলে P1 Q1 গ্রেটার দ্যান PQ, বা এখানে আমরা যদি এটাকে V বলি তাহলে কিন্তু V গ্রেটার দ্যান U, তার মানে এর ম্যাগনিফিকেশন মাস্ট বি গ্রেটার দ্যান 1। বিবর্ধনটা 1 এর থেকে বড় হবে। ওকে, লাস্ট আমাদের অবতল লেন্সের প্রতিবিম্ব। অবতল লেন্সে প্রতিবিম্ব। প্রতিসরণ আমরা কমপ্লিট করার পথে, প্রায় শেষ করে ফেলেছি। একটু লেন্দি হলো ভিডিওটা, যাই হোক করা তো হয়ে গেল। তো এই হলো ধরো অবতল লেন্স। বস্তু যেখানে খুশি রাখা যেতে পারে, সবসময় অসৎ বিম্বই হবে। রাখলাম বস্তু, সমান্তরাল গেল, বস্তুর দিকে যে ফোকাস সেখান থেকে অবস্থিত হবে। এটা ফোকাস এই ফর্ম থেকে অবস্থিত হবে PQ। আর একটা যাবে কোথা দিয়ে? আলোক কেন্দ্র দিয়ে সোজা। তারা যেখানে ছেদ করলো এখানে ছেদ করেছে, তাহলে এইখানে ছোট্ট একটা প্রতিবিম্ব পেলাম P1 Q1। এটা দেখতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা বুঝে নেওয়ার একটু চেষ্টা করবে। P1 Q1টা হলো তাহলে সমান্তরাল গিয়ে F1 থেকে অবস্থিত হলো, আর একটা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, ও দিয়ে চলে গেল। তারা যেখানে ছেদ করলো সেখানে প্রতিবিম্ব পেলাম। দেখতে পাচ্ছি খর্বাকৃতি অসৎ, এটা তাহলে এখানে প্রতিবিম্ব কেমন হলো? অসৎ খর্বাকৃতি, সর্বদা খর্বাকৃতি। আর সমশীর্ষ M less than 1, বিবর্ধন 1। তাহলে এখানে দেখো বস্তুর দূরত্ব এটা আর প্রতিবিম্ব দূরত্ব এটা, তাহলে প্রতিবিম্ব দূরত্বটা কম, বস্তুর দূরত্বটা দূরে, তো সবসময় এরকম ছবি হবে। তো যাই হোক, অবতল লেন্সের ছবিটা মোটামুটি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ছবিটা, ভালো করে প্র্যাকটিস করবে। আর আজকে প্রতিসরণের যে অংশটা ছিল সেটা করে দিলাম, বা অবশিষ্ট অংশটা কিছুটা বাকি থাকলো। এই ক্যামেরা, তারপরে বিচ্ছুরণ, এইসব জায়গাগুলো দেখতে হবে। আর চোখটা আমি থেকে কয়েকটা শর্ট কোশ্চেন বলে দেবো কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রতিসরণটা খুব সুন্দর করে বুঝে লিখে নেবে, এবং সূত্রগুলো যেগুলো বলেছি অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ, অঙ্ক করে দিয়েছি দু একটা, একটু অঙ্কগুলো দেখে নেবে, তাহলেই হবে। আজকে এই বলেই শেষ করছি। আবার নেক্সট দিন অপটিক্স রিভিশনের লাস্ট পার্ট নিয়ে আমি ফিরে আসবো। আশা করি তোমাদের রিভিশন করতে ভালোই লাগছে। জানাবে ভিডিওগুলো কেমন লাগছে, কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, যদি সমস্যা হয় জানাবে। আমি মোটামুটি আজকে কী বার? আজকে আমাদের হচ্ছে মঙ্গলবার, আমি শুক্রবারের দিন লাস্ট পার্টটা আমি দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো এবং শুক্রবারের মধ্যে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ নেক্সট পার্টটা আমাদের করার পর আমরা টেস্ট পার্ট সলিউশন করবো। টেস্ট পার্টে কী প্রশ্ন এসছে, জাস্ট ওখানে কোনো আর প্রমাণের জায়গাগুলো যেমন প্রমাণগুলো আমি করিয়ে দিয়েছি, ওটা খুব কম সময় হয়তো করে ফেলতে পারবো। অঙ্কগুলো মেনলি জোর দিয়ে করতে হবে, সেখানে কী কী অঙ্ক দেখবো। তো যাই হোক, আজকে আমরা করে ফেললাম। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে বিষয়টা বুঝে নিয়ে লিখে নাও। এই বলেই শেষ করছি। আবার নেক্সট দিন বাকি যে অংশটা পড়ে আছে সেটা নিয়ে আমি ফিরে আসবো। ঠিক আছে, এই বলেই কমপ্লিট করে দিলাম।